নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা। আপনার কথায় আপনাদের কথা বা আপনাদের প্রশ্নের যে উত্তর খুঁজছেন, যা খুঁজে পাননি তার উত্তর খোঁজার আমরা চেষ্টা করি। আজ আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশদা, আপনাকে স্বাগত। বিকাশদার সঙ্গে আমরা আলোচনা করব। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার জীবন, তার পথ চলা প্রথমেই আলোচনা শুরুর আগে দেখে নেব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্য রাজনীতিতে তথা আইন জগতে একটি খ্যাতনামা নাম। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেমন সাক্ষী বহু কঠিন মামলার, কোথাও হেরে যাওয়া, কোথাও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় জয়, আবার রাজনীতিক বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাক্ষী বহু রাজনৈতিক পালা পরিবর্তনের। সামলেছেন কলকাতার মহানাগরিকের দায়িত্ব। 1951 সালের 27শে নভেম্বর কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন বিকাশ রঞ্জন। 1971 সালে তিনি আশুতোষ কলেজ থেকে স্নাতক পাশ করেন। 1975 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজ থেকে তিনি LLB ডিগ্রি অর্জন করেন। অবসর সময় বই পড়া, আবৃত্তি করা, সঙ্গে থিয়েটারে অভিনয় হবি ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। উল্লেখযোগ্য, রাষ্ট্রপতি ভবনে তদানীন্তন রাষ্ট্রপতি শ্রী KR নারায়ণনের সামনে তার নাটক নটি বিনোদিনী উপস্থাপিত হয়। আইন পড়ায় আগ্রহের পাশাপাশি শুরু থেকেই রাজনীতি তাকে আকৃষ্ট করত। ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন বিকাশ রঞ্জন। তার জ্ঞান, বাগ্মিতা খুব দ্রুতই তাকে বহু দায়িত্বের সম্মুখীন করেছিল। রাজনীতিতে যোগদানের পর প্রারম্ভিক জীবনে 1998 সালে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হন। 5 বছর সেই দায়িত্বভার সামলান বিকাশ রঞ্জন। 2005 সালে পুরসভার নির্বাচনে তৃণমূলকে হারায় বামেরা। পুরসভায় হয় পালাবদল। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের পর কলকাতার মহানাগরিক নিযুক্ত হন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 2005 থেকে 2010 পর্যন্ত কলকাতার মেয়র পদে বহাল ছিলেন বিকাশ রঞ্জন। 2020 সালে রাজ্যসভায় বাম কংগ্রেস জোটের প্রার্থী হন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। জয়লাভও করেন তিনি, হন রাজ্যসভার সাংসদ। 2021 সালে তিনি অর্থ কমিটির এবং প্রণীত কাগজপত্র কমিটির সক্রিয় সদস্য হন। যোগ দেন শিক্ষা, মহিলা, শিশু, যুব ও ক্রীড়া কমিটিতেও। রাজনীতি ছাড়াও সারা জীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ মামলায় আইনজীবী হিসেবে কাজ করেছেন। তাকে নিয়ে যেমন বিতর্কও হয়েছে বিস্তর, তেমনি নিজ কর্মফলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বর্তমানে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। বয়স প্রায় 74 ছুঁলেও রাজনীতিতে, আদালত প্রাঙ্গণে এখনও সমহিমায় বিরাজমান বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এখনও বিকাশ রঞ্জনের মাথায় হাজারো মামলা, হাজারো দায়িত্ব, বর্ষিয়ান সাংসদের। ক্যালকাটা নিউজ। আলোচনায় আসবো বিকাশদার সঙ্গে। বিকাশদা, প্রথমেই প্রশ্ন, এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে মামলাবাজ বিকাশ, কেন? আসলে মানুষ তো একটা জায়গায় তার সুরাহা পাওয়ার চেষ্টা করেন। আমাদের দুর্ভাগ্যজনকভাবে প্রশাসন এবং আইনসভা এরা দুজনেই কিন্তু ব্যর্থ। আইনসভা যে আইন করবেন সে আইনটাকে কার্যকর করবে প্রশাসন, এবং মানুষের যে ক্ষুদ্র ক্ষুদ্র দৈনন্দিন ক্ষোভ, চাহিদা, সেটা নিরসন করার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন যখন পারেন না, ব্যর্থ হন, তখন মানুষকে একমাত্র সহায় অবলম্বন হিসেবে আদালতে আসতে হয়, এবং সে আদালতে এসে সেই মানুষ খানিকটা শান্তি পাওয়ার চেষ্টা করেন। শান্তি এই অর্থে ব্যক্তিগত শান্তি নয়, যে তার যে সমস্ত ক্ষোভ, সেই ক্ষোভ প্রশমনের রাস্তা পায়। এবং 2011 পরবর্তী সময় থেকে সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে প্রশাসনের কাছ থেকে বঞ্চিত হচ্ছেন। তারা কোথায় যাবেন? তাদের তো আদালতে আসতেই হবে। আমরা ইতিপূর্বে কখনো দেখিনি, ধরুন যে যেটা সবচেয়ে বেশি এখন আলোচিত এবং আলোড়িত বিষয়, যে শিক্ষক নিয়োগ নিয়ে কখনো কখনো মামলা হয়েছে। একজন দুজন হয়তো বলেছেন যে আমারটা ঠিকমতো হিসেব করা হয়নি, আদালত দেখে সেটা বিচার করে দিয়েছেন। কিন্তু এইরকম ব্যাপক হারে দুর্নীতি, এক সরাসরি দুর্নীতি,
যে চাকরি, শিক্ষক পদের চাকরি বিক্রি হয়েছে, এর অভিযোগটা কিন্তু একটা ব্যাপকতা আছে এবং এর একটা সামাজিক অভিঘাতও আছে। এবং এসব যখন হচ্ছে তখন মানুষ প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন। মানুষ প্রতিবাদ করতে গেলে পরে প্রশাসনের যেটুকু স্বাভাবিক দায়িত্ব, তাদের অনুমতি প্রয়োজন নেই আমি বলি, কিন্তু তবু আইন শৃঙ্খলার স্বার্থে, সামাজিক শৃঙ্খলার স্বার্থে তাদের কাছে যাওয়া হয়, তখন তারাও অনুমতি দানে অনীহা প্রকাশ করেন। হয়তো কারো একটা পেনশনের যে পেনশন পাওনাটা স্বাভাবিকভাবেই প্রশাসনের দায়িত্ব বিষয়টা মিটিয়ে দেওয়া, সেটা করা হয় না, যেটাকে আমরা পরিভাষায় বলি অ্যাডমিনিস্ট্রেটিভ জাস্টিস পশ্চিমবঙ্গ থেকে উঠে গেছে। এই সামান্য কিছু বিষয় নিয়ে মানুষ আসেন, তারা যখন আসেন আমাদের কাছে, আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে, পেশাগত দায়বদ্ধতা থেকে আদালতেই যাই। এবং সে কারণেই যাদের স্বার্থে আঘাত লাগছে, যাদের আঁতে ঘা লাগছে, তারা মামলাবাজ বলে আমাকে অভিহিত করেছেন। এতে আমি আদৌ লজ্জিত নই, বরং আমি গর্বিত যে মানুষ অন্ততপক্ষে তার সমস্যার সমাধানের জন্য আদালতে আসছেন, হয়তো আমার কাছে সাহায্য পাচ্ছেন, সেই জন্যই তারা বলছেন। বিকাশদা, আর একটা অংশের বক্তব্য যদি আমরা দেখি, ধরা যাক নিন্দুক বা সমালোচকদের বক্তব্য, সেই জায়গায় আপনি যেটা বললেন সুরাহা পাওয়ার জন্য আসছে, রাজনৈতিক অভিসন্ধি কাজ করছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দিয়ে মামলা করালে এই অভিযোগও তো উঠছে, আপনি অস্বীকার করতে পারেন? আইনজীবী, বর্ষিয়ান আইনজীবীকে দেখলাম কোর্টে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন। আরে দুদিন আগে তো আপনিও প্রফেশনালি এই গ্রুপটার হয়ে আইনজীবী ছিলেন, আপনার লজ্জা করলো না কাল কোর্টে দাঁড়িয়ে উল্টো কথা বলতে? এসব নোটিশ ফোটিস দিয়ে আমাকে থামিয়ে রাখা যাবে না। বিকাশ ভট্টাচার্য শামীমদের এই চূড়ান্ত দ্বিচারিতা, এইটা কেন সামনে আসবে না? মানে তার হয়ে দাঁড়িয়েছিলেন, তাকেই অ্যাকিউজড করে আপনি বলছেন, তা ওরা যদি যোগ্য না হয় তাহলে আপনি ওদের ধর্নায় গেছিলেন কেন? যদি যোগ্য হয়ে থাকে তাহলে এখন আপনারা বিরোধিতা করছেন কেন? তো এসএফআই তো কদিন আগে বিকাশবাবুর বিরুদ্ধেই তো ক্ষোভ প্রকাশ করেছে। তো বিকাশবাবু তো মানে বিকাশবাবুর রাজনীতির জন্য সিপিএম এর আরো ক্ষতি হচ্ছে। বিকাশবাবুর জন্য আগের দিন মীনাক্ষীকে গোব্যাক শুনতে হয়েছে, কারণ এই যে চাকরির বিষয়টা যখন জটটা খোলার চেষ্টা হচ্ছে, বিকাশবাবু আর তার দলবল ময়দানটাকে না একটা বাজার ভেবেছেন। এটা কোনো অভিযোগই নয়, এটা হচ্ছে চূড়ান্ত ব্যর্থ রাজনৈতিক নেতাদের হতাশার প্রকাশ। মানুষ আসছেন আদালতে, তারা হয়তো আমার কাছে সহজেই আসতে পারেন, তাদের ধারণা আসেন এলে মামলা করতেই হয়। রাজনৈতিক অভিসন্ধি হবে কোত্থেকে? বিরোধটা তৈরি হচ্ছে কোথায়? মানুষ আদালতে তা আসছেন এমনি মুখ দেখাবার জন্য নয়, তার নিশ্চয়ই কোনো একটা ক্ষোভ আছে, কোনো একটা বঞ্চনা আছে, সেজন্যই তারা আদালতে আসছেন। তাহলে বঞ্চনার উৎপত্তিটা কোথায় হলো? এখন সেটা যদি রাজনৈতিক কারণ হয়, তাহলে অবশ্যই আদালতে আসাটা, আদালত লড়াইটা রাজনৈতিকই হবে। এটা তো রাজনৈতিক নিরপেক্ষ হতে পারে না। সেই জন্যেই কেউ হয়তো বলেন যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্যাপারটা, যেন এই যে বিরোধটা তৈরি করছেন বিকাশ আইনজীবীরা, এটা তো খানিকটা কি বলবো, অজ্ঞতার পরিচয়, এর বাইরে কিছু না। না, কিন্তু বিকাশদা, আপনি তো আপনার আর একটা রাজনৈতিক পরিচয়, সিপিএম এর নেতা, সেই পরিচয় আপনি তো অ্যাভয়েড করতে পারেন না। সুতরাং সেই জায়গায় এই যদি বিরোধীদের তরফ থেকে, বা একদম পরিষ্কার কথা শাসক দলের তরফ থেকে যদি এই তকমা লাগানো হয় বা যেই অভিযোগ করা হয়, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বা কি বলবো? আমি খুব খুশি হব যদি শাসক দল যারা অন্যায় করছেন, তারা মনে করেন যে অন্যায়ের সমাধানের জন্য মানুষ আসছেন। আমি নিশ্চয়ই একজন রাজনৈতিক কর্মী, আমার রাজনৈতিক পরিচয় আছে। রাজনৈতিক পরিচয়কে আড়াল করে কিছু করব, এটা তো হয় না, এটা তো করা উচিত নয়। এ প্রসঙ্গে অনেক ঘটনা আছে ব্যক্তিগত স্তরেও বিভিন্ন ক্ষেত্রে, যে রাজনৈতিক পরিচয় গোপন করাটা এক ধরনের আত্মবঞ্চনা। তার মধ্যে যাবো কেন? হ্যাঁ, আমি রাজনীতি করি এবং রাজনীতি করি বলেই তো আমি সাধারণ মানুষের লড়াইয়ের পাশে আছি। এটা একটা লড়াই, আদালতের লড়াই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই। যখন সাধারণ মানুষ ক্রমশ নিপীড়িত হচ্ছেন, তারা সংঘবদ্ধভাবে প্রতিবাদ করতে পারছেন না, তখন আদালতের লড়াই একটা খুব বড় বিকল্প লড়াই। সে লড়াই তো লড়তে হবে, সেখানে রাজনৈতিক পরিচয় তো থাকবেই, তার তো আড়াল করার কিছু নেই। বিকাশদা, একদম শুরুতেই যে প্রসঙ্গ চলে এলো বা আপনার কথা সূত্রে খুব স্বাভাবিক, এই মুহূর্তে যেটা জ্বলন্ত ইস্যু হয়ে রয়েছে, 26,000 চাকরিহারা রাস্তায় রোজ আন্দোলন করছে, রোজ তাদের দাবি দেওয়ার কথা হতাশার সঙ্গে বারবার করে তুলে ধরছে, নবান্ন অভিযানও হয়ে গেল। এই রাস্তাটা কোথায়? যোগ্য অযোগ্য এই ভাগের প্রসঙ্গ কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুরুতে ইন্ডিকেট করেন?
প্রশ্ন হচ্ছে এই ন্যারেটিভটা হচ্ছে শাসক দলের তৈরি করা ন্যারেটিভ। এটা এখানে যোগ্য অযোগ্যের বিষয় নয়। বিষয়টা হচ্ছে রাজ্য প্রশাসন দুর্নীতি করেছেন, একদল সরাসরি দুর্নীতির শরিক, আরেক দল সরাসরি দুর্নীতি করেননি কিন্তু দুর্নীতিমূলক প্রক্রিয়ার শিকার। সুতরাং মূল উৎসটা হচ্ছে দুর্নীতি, এবং সেই দুর্নীতি হয়েছে বলেই আমাদের ভারতবর্ষের যে আইন, ভারতবর্ষের সংবিধানের যে নৈতিকতা, সাংবিধানিক যে নৈতিকতা, তার ভিত্তিতে শিক্ষা নিয়োগের ক্ষেত্রে বা যে কোনো নিয়োগের ক্ষেত্রেই যখন দুর্নীতির পরিমাণটা ব্যাপক হয় তখন সবাই দুর্ভাগ্যজনকভাবে সেই দুর্নীতির যে পরিণতি, সেই পরিণতির শিকার হন। একটু বাঁচবার কোনো রাস্তা নেই। সুপ্রিম কোর্টের এইটাই প্রথম রায় নয়, ইতিপূর্বে বহু রায় হয়েছে। এবং আজকেই দেখলাম কোথাও কোনো একটা রাজ্যে এইরকম 1100 নিয়োগকে বাতিল করে দেওয়া হয়েছে। এই রকম দুর্নীতি, ব্যাপক দুর্নীতি ইতিপূর্বে কখনো আমরা দেখিনি। সুতরাং দুর্নীতি হবে, অথচ দুর্নীতি প্রক্রিয়ার মধ্য দিয়ে যে নিয়োগ হবে সে নিয়োগকে আংশিক মান্যতা দেওয়া মানে কিন্তু ব্যাপক অংশের মানুষ, ধরুন 22 লক্ষ পরীক্ষার্থী ছিলেন, আমাদের তো 22 লক্ষ পরীক্ষার্থীর কথাটা সামনে আসছে না, সবাই 26,000 নিয়ে খুবই চিন্তিত হচ্ছেন, যেহেতু তারা রাস্তায় সরব। কিন্তু একটা সাইলেন্ট মেজরিটি আছে, সেই সাইলেন্ট মেজরিটির কণ্ঠস্বরটা আমাদের শুনতে হবে। তারা ভাবছেন আমরাও তো আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারলাম না দুর্নীতি হয়েছে বলে, সুতরাং আমরাও তো যোগ্যতা প্রমাণ করতে পারতাম। অতএব দুর্নীতি হলে সেক্ষেত্রে আপোষ করাটা কোনো সচেতন নাগরিকের কাজ হয় না। আপনি 22 লক্ষের কথা বললেন, 26,000-এর পরিপ্রেক্ষিতেই যদি আলোচনা করি, ধরা যাক সংবাদ মাধ্যমে এই মুহূর্তে সব থেকে 26,000 নিয়েই আলোচনা হচ্ছে, ব্যক্তি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কখনো মনে হয় যে এর ওয়ে আউট বেরোতে পারে? দেখুন, সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের যদি আমি সাংবিধানিক কাঠামোর মধ্যে থাকি, আমাকে তো সংবিধানটা মানতে হবে। দেশের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত বলে দিয়েছেন সব বাতিল, নতুন করে নাও। যারা আছেন তারা মেধা প্রমাণ করার সুযোগ পাবেন, সেই সুযোগ তো সুপ্রিম কোর্ট দিয়েছেন। কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সরাসরি ঘোষণা করলেন যে সুপ্রিম কোর্টের রায় মানেন না, তিনি কারো চাকরি যাবে না। আর কারো চাকরি যাবে না, তিনি চাকরি রক্ষা করবেন। অর্থটা কি? অর্থটা হচ্ছে যারা দুর্নীতি করেছেন, টাকা দিয়ে চাকরি কিনেছেন, তারাও থাকবেন, এবং যারা মেধার ভিত্তিতে চাকরি করেছেন তারাও থাকবেন। এই দুটো বিপরীতমুখী জিনিসকে এক জায়গায় জড়ো করবার একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তিনি এই ছেলেগুলোকে বিপদে ফেললেন। যদি প্রথম দিনই বলতেন সুপ্রিম কোর্টের রায় হয়েছে, আমরা এক্ষুনি 2 মাসের মধ্যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালু করব, সমাধান হয়ে যেত, ওদের রাস্তায় বসে থাকতে হতো না। উনি ওদের উত্তেজিত করেছেন যে আমি আছি, তোমাদের রক্ষা করব। তার অভ্যর্থ পরিণতি এই। এবং আরও মারাত্মক, সুপ্রিম কোর্টে গিয়ে তারা বললেন যে হ্যাঁ, আমরা সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া চালু করছি। কাদের জন্য? যে 2016 নিয়োগ বাতিল হয়েছে, সেই নিয়োগের সময় যত শূন্য পদ ছিল তা পূরণ করব। কিন্তু কার্যত কী করলেন? কার্যত তারা খুব পরিকল্পনা করে যে সমস্ত শিক্ষকের নিয়োগপত্র সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন, ভয়েড, অর্থাৎ যা প্রথম থেকেই যার অস্তিত্ব নেই, এটাই হচ্ছে ভয়েড শব্দের অর্থ, তাদের সুবিধে পাইয়ে দেওয়ার জন্য একটা নতুন বিধি করে অতিরিক্ত নম্বর দেওয়ার চেষ্টা করলেন। তো পরিকল্পিতভাবে আবারও মেধাকে অস্বীকার করার প্রবণতা। তাহলে সরকার যাদের দায়িত্ব, তারা যদি ক্রমশ জটিলতা বৃদ্ধি করেন, তো সাধারণ ছাত্রছাত্রী, যারা শিক্ষার্থী, যারা চাকুরি প্রার্থী, তারা তো একটা জটিল ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছেন। এটা থেকে বেরিয়ে যাওয়ার পরিষ্কার উপায় ছিল সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়া। তা তারা করলেন না, তাই ভুগতে হচ্ছে। এই ব্যাখ্যা আপনার নয় তো, যে মান্যতা তারা দিলেন না? 1, 2 হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে, প্রশাসনিক প্রধান হিসেবে তিনি যদি সেই সমস্ত যারা চাকরিহারা হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য পন্থা বার করেন, তাতেই বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আপত্তির জায়গা আসবে কেন? কোনো আপত্তি নেই। পন্থাটা হবে আইন অনুযায়ী, পন্থাটা হবে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত। এই যে প্রথম থেকে তো এইটাই চায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কেউ নন, বাংলার জনচেতনা, বাংলার যে সাংস্কৃতিক বোধ, তার প্রাথমিক পাঠ হচ্ছে যে অন্ততপক্ষে স্বচ্ছতার সঙ্গে কাজ করো, দুর্নীতিটাকে স্বাভাবিক করে তুলো না। দুর্নীতি হলে পরে সেটা ব্যতিক্রম। আজকে আর দুর্নীতি পশ্চিমবঙ্গে ব্যতিক্রম নয়, দুর্নীতি আজকে পশ্চিমবঙ্গে স্বাভাবিক প্রশাসনিক রীতি হয়ে দাঁড়িয়েছে। তুমি স্বচ্ছতার সঙ্গে করতেই পারতেন, কে বাধা দিয়েছে? আমরাই তো সুপ্রিম কোর্ট থেকে আপিল করেছিলাম যে 2016 যারা পরীক্ষার্থী তাদেরই পুনরায়
স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সুযোগ দেওয়া হোক, তাই সুপ্রিম কোর্ট দিয়েছেন, কিন্তু রাজ্য সরকার তো মানছেন না। আমরা বিকাশদার সঙ্গে অনেকগুলো বিষয়ে আলোচনা করছি, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই নাম এবং এই বক্তব্যের সঙ্গে অনেকগুলো পাল্টা বক্তব্য বিভিন্ন সময় চলে এসেছে। খুব স্বাভাবিকভাবেই সেই বক্তব্যগুলো রাজনৈতিক এবং বিরোধী রাজনৈতিক দলের বা শাসক দলের তরফ থেকে বিভিন্ন সময় নানান বক্তব্য, পাল্টা বক্তব্য, বিভিন্ন ক্ষেত্রে যা যা উঠে এসেছে বিকাশদার পরিপ্রেক্ষিতে আমরা চট করে শুনে নেব। রোজ সিপিএম এর বিকাশ বাবু তিনি হয়েছেন চাকরির জন্য, ওনার অপোজিট নামটা বলুন, বিকাশের অপোজিট নাম আমি বলবো না। রোজ গিয়ে বলছে এটা কেটে দাও, ওটা কেটে দাও, দেখাচ্ছে আহারে সাধু পুরুষ, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। জিজ্ঞেস করুন আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে ওই ফাইলটা বের করব? আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? আদৌ কি তারা অরিজিনাল বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য ছিল? বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার যে কোনো চেষ্টাই আদালত অবমাননার জন্য। এখানে যদি বিচারপতিদের একদম আহ্বান জানালেন যে আপনারা চাকরি টাকরি খাবেন না, আপনারা নিয়োগ করুন যেন বিচারপতিদের হাতে নিয়োগের ব্যবস্থা, এটা অপদার্থ মুখ্যমন্ত্রী তো আমি দেখিনি, তিনি তার মতোই মন্তব্য করছেন। রীতিমতো বিচার ব্যবস্থা সম্পর্কে তিনি কটাক্ষ করলেন যে বিচারপতিরা চাকরি খেয়ে দিচ্ছেন এবং সেজন্য আত্মহত্যা হচ্ছে। বিচারপতিরা কেন ওর সমস্ত দুর্নীতির কাজকর্মে ছাপ্পা মারছেন না, এটাই হচ্ছে ওর ক্ষোভ। আপনি যখন কলকাতার মেয়র ছিলেন ভুলে গেছেন? ফলস বার্থ সার্টিফিকেট কে দিয়েছিল? আমি ভদ্র বলে কিছু করিনি, বমি বসে আছে। যদি আমি মিথ্যে কথা বলি আমার দুটো কান যেন কেটে দেয়। আজকে ইনকাম করে বেড়াচ্ছেন, কলকাতা জমে ভাসছে এক কোমর জল। আপনি কোথায় থাকতেন বলে দেবো নাকি? গোপন কাহিনীগুলো না বলবো না, এটা আমার ভদ্রতা নয়। আসলে ওরা রাজনৈতিক একটি চক্রান্তের শিকার হয়ে পড়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রথম দিন থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে এই সমস্ত নাকি আটকে আছে আমার জন্য। খারাপ লাগে, আমি করতে যাই হোক। এখন সেটা যখন তিনি বাস্তবসম্মতভাবে আদালতে তাদের প্রমাণ করতে পারলেন না, তখন এদের তাতিয়ে দিয়েছেন, ভেবেছেন আমার বাড়িতে এসে বিক্ষোভ টিক্ষোভ করলে করে লাভ হবে। সুতরাং এতে আমি বিচলিত হই না। ওদের কোনো যুক্তিসঙ্গত কারণ এখানে আসার নেই। অবাক হয়ে যায়, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। সব খারিজ। বিকাশ ভট্টাচার্যরা যা মামলা করেছিল, অনিন্দ্য মিত্ররা মানে আনসাকসেসফুল ক্যান্ডিডেটস, কিছু কিছু আনটেন্টেড, তারা যা মামলা করেছিল, রুল চ্যালেঞ্জ করেছিল, সব খারিজ হয়ে গেছে। এসএসসির যে রুল আছে সেই রুল অনুযায়ী সিলেকশন প্রসেস চলবে। এটার কথা যে কত ভুল ছিল সেটা তো প্রমাণ হলো। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আরো অনেক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন। এই রাজনৈতিক বক্তব্যগুলোর সঙ্গেই কিন্তু জড়িয়ে রয়েছে পাল্টা বক্তব্য। সে নিয়েও আমরা বিকাশদার প্রতিক্রিয়া নেব এবং তারই সঙ্গে জানবো যে এরপর কি। বিকাশদার যে কোনো মামলা, মানে সেটা এসএসসি হতে পারে বা যে কোনো নিয়োগ দুর্নীতি হতে পারে, অধিকাংশ ক্ষেত্রেই দুর্নীতির প্রসঙ্গ যখন চলে আসে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই মামলা লড়বেন। বিকাশদা কি তৃণমূল বিরোধী ভাবমূর্তি এবং মামলা করার ক্ষেত্রে একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টায় শতপ্রণোদিত? আমাকে কোনো চেষ্টা করতে হয় না। আমি তো বাজারে গিয়ে ডাক পিটিয়ে বলি না, ওই কারা কারা মামলা করতে চাও আমার কাছে এসো। আদালতে যারা আছেন, যারা বিচার প্রার্থী, তারা সাধারণ আইনজীবী, জুনিয়র আইনজীবীদের কাছে আসেন, তারা আমার কাছে আসেন পরামর্শের জন্য, সওয়াল করার জন্য। আমার যেটুকু অধিকার আইনজীবী হিসেবে তা হচ্ছে আদালতের সওয়াল করা। তার বাইরের সমস্ত কাজটা কিন্তু সাধারণ যারা জুনিয়র আইনজীবী তারা করেন। সুতরাং আমার কোনো এ নিয়ে বিশেষ কিছু বলার নেই। আমি বাজারে প্রচার করতে বেরোই না, বিজ্ঞাপনও দিই না। অতএব মানুষ খুঁজে পান। আর আজকে থেকে নাকি, যখন পশ্চিমবঙ্গে ধরুন বামফ্রন্ট সরকার ছিল, বর্গা চালু হলো, বর্গাদার গরিব মানুষ যারা আদালত কি জানেন না, তারা সমন গেলে পরে সমন মানে কি বোঝেন না, সেই সমস্ত গরিব মানুষদের হয়তো আমরা একসময় মামলা করেছি। সেই গরিব মানুষদের অভিজ্ঞতা থেকে তো আরও অন্যান্য গরিব মানুষেরা তারা বুঝতে পেরেছেন, আস্থা অর্জন করেছেন, আমার তাই ধারণা। তাই আমাদের কাছে মানুষ আসেন।
আর আমাদের কাছে মানুষ এলে তিনি কোন রাজনীতিটা আমি খতিয়ে দেখি না। তৃণমূল, বিজেপি, কংগ্রেসি, সাধারণ মানুষ যারাই এসেছেন আমি আমার সাধ্যমতো আইনি সাহায্য দেওয়ার চেষ্টা করেছি। এই নিয়ে কেউ বিতর্ক করতে পারবেন না। বিকজ আপনি ধরিয়ে দিলেন আমার আলোচনার পরিপ্রেক্ষিতে আর কি। আপনি বললেন যে তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেসের নামটা হয়তো বলেননি, যারাই আসুন না কেন আমি তাদেরকে আইনি পথ দেখিয়ে দিয়েছি। কিন্তু তৃণমূলের বিরোধিতা হবে এমন একটা মামলা হলে তাহলে কি সবার আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে দৌড়ে আসতে হবে? এই আপনি বলেছেন বাজারে আপনি রটাচ্ছেন না, কিন্তু এই আইডেন্টিটির জায়গা কে তৈরি করলো তাহলে? এই আইডেন্টিটির জায়গা সময় তৈরি করছে, কার্যকলাপ তৈরি করেছে। মানুষ দেখেছেন যে মামলা করতে হলে যদি কোনো আইনজীবীর সাহায্য নিতে হয়, জুনিয়র আইনজীবীরা দেখেছেন, তাদের হয়তো মনে হয়েছে আমার দক্ষতার উপর খানিকটা ভরসা রাখা যায়, তারাই আসছেন। এই জন্য অন্য কোনো রকম এর পেছনে পরিকল্পনা আছে বলে আমার তো মনে হয় না। বলছি বিকাশ এই যে চেম্বারে আসছেন, আমরাও তো এই মুহূর্তে চেম্বারে, একটু আপনাদেরকে বলে দিই, আমরা এই মুহূর্তে বিকাশদার চেম্বারে একদম কলকাতা হাইকোর্টের চত্বরে আর কি, সেই এলাকায় যে চেম্বার থাকে সেই চেম্বারেই রয়েছে। বিকাশ আমরা প্রসঙ্গত চেম্বারের কথা বললেন, বিভিন্ন ন্যাশনাল চ্যানেলের লোকেরা আমার এখানে এসে বলেছেন যে এত বড় নামী উকিলের এইটুকু চেম্বার, আমরা তো দেখি চেম্বার মানে এসি টেসি দিয়ে ভরানো। আমি ভাই আমি তো এখান থেকে উঠেছি, এখানেই আছি। চেম্বারের প্রসঙ্গতে এটা বললাম, এটা ব্যক্তিগত শ্লাঘার জন্য না, এটা উদাহরণ হিসেবে। না, আমি ব্যক্তিগত শ্লাঘা বা এই সমস্ত কিছু বাদ দিয়ে বলছি। বিকজ আমরা শুনেছি যে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে নাকি প্রচুর লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, আপনার নাকি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, এগুলো কি সত্যি? না, অ্যাপয়েন্টমেন্ট পাইতে সময় লাগে, অনেক মানুষ আসেন তো সময় লাগে, সেই জন্যে অনেকের ধারণা যে একটু লম্বা লাইন দিতে হয়। আসলে একটা মামলার জন্য তো অনেক মানুষ যুক্ত থাকেন। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে এরকম দুজন ভেতরে এসছেন, বাইরে আরও কিছু লোক দাঁড়িয়ে আছেন, তা থেকে লোকের মনে হয় লম্বা লাইন, কিন্তু খুব একটা অপেক্ষা করতে হয় না। বিকজ আপনার তো সত্তা যদি দেখি, মানে অবশ্যই আপনার পেশা অর্থাৎ আইন পেশা, যার সঙ্গে আপনি দীর্ঘদিন জড়িয়ে, তার সঙ্গে রাজনীতির ক্ষেত্র আসবো। বিকজ মানে এর সঙ্গে যেটা জড়িয়ে আমরা নিজেরাও দেখলাম, আমরা দেখেওছি আর কি, প্রচুর অনেকেই আসছেন যারা হয়তো আর্থিকভাবে সবল নয়, যারা হয়তো আপনার যে পারিশ্রমিক সেটা হয়তো পুষিয়ে দিতে পারবে না, করতে পারবে না। কি করেন? এটা তো আমার কাছে এটা কোনো সমস্যাই নয়। আমি প্রত্যেককেই বলি, যারা পারবেন, সামর্থ্য আছে তারা দেবেন, যারা সামর্থ্যহীন তারা দেবেন করতে। যারা সামর্থ্য নেই বলে কি তারা আইনি পরিষেবা পাবেন না? আমার কাছে সেমন নীতি না। আমার কাছে সকলেই আইনি পরিষেবার জন্য যারা আসেন তারা পাবেন। সামর্থ্য অনুযায়ী যদি তারা মনে করেন আমার সাম্মানিক দেবেন, দেন, যদি না দেন দেন না, এ নিয়ে আমার কোনো খেদ নেই। আপনি সেই মামলাগুলো স্বাভাবিকভাবে চলতে বরং আমার বিরাট বদনাম আছে, আমার অন্যান্য আইনজীবী বন্ধুরা, জুনিয়ররা বলেন যে পয়সার মামলা হলে আপনাকে পাওয়া যায় না, আর আপনি বেগার মামলায় দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সওয়াল করছেন। এরকম একটা অভিযোগ আমার বিরুদ্ধে আছে। দেখা যাক নানান অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে কি পাল্টা বক্তব্য উঠে আসে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। বিকাশ দা, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজেকে 100-এ কত নম্বর দেবেন? আমি আমাকে কিছুই দেবো না। আমি আমার মূল্যায়ন করতে পারি না, আমার মূল্যায়ন করবেন আপনারা, সাধারণ মানুষ। একটু আগে যখন আমরা দেখছিলাম হাইকোর্ট দিয়ে আপনি আসছিলেন, তখন আপনি নিজেই চলে এলেন, কথা বলতে বলতে, গল্প করতে করতে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে তো প্রচুর আলোচনা, নিরাপত্তা রক্ষী ছাড়া এরকমভাবে হেঁটে বেড়াচ্ছেন, মানে আজকের দিনে তো এটা দেখা যায় না। দেখুন, এই নিরাপত্তা, আমার জীবনযাপন যদি সাধারণ মানুষের সঙ্গে হয়, আমার নিরাপত্তাটা সাধারণ মানুষই দেবেন। এই কথাটা আজকে না, আমি ধরুন একটা সময় যখন ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল হয়েছিলাম, খুব দুঃসময়, তখন ত্রিপুরার সাংঘাতিক খুনোখুনি চলছে, সেই সময়ও তখনও না এইরকম কোনো সিকিউরিটি আমি নিইনি। এমনকি একটা মজার মামলা হয়েছিল আপনাকে বলতে পারি, ত্রিপুরা হাইকোর্টে তখন কংগ্রেসিরা মামলা করে বললেন তাদের অনেক এমএলএদের সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল। মামলা করে বললেন যে হ্যাঁ আমাদের সিকিউরিটি দেওয়া হচ্ছে না। আমি আপোস করে বললাম, হাসতে হাসতে বললো কিসের সিকিউরিটি? তখন তারা বললেন যে হ্যাঁ অ্যাডভোকেট জেনারেল এত সিকিউরিটি। আমি জজকে বলেছিলাম তুমি অর্ডার দিয়ে দাও যে অ্যাডভোকেট জেনারেলকে যা সিকিউরিটি দেওয়া হয় সেই সিকিউরিটি ত্রিপুরার প্রত্যেকটা নগরবাসী পাবেন, ত্রিপুরাবাসী পাবেন। ওরা ঘাবড়ে গিয়েছিলেন, বলে কী হলো আপনার সিকিউরিটি নেন না? আমার বন্ধু, আপনি যদি আমাকে না বাঁচান তো আমাকে কি একটা হোমগার্ড বাঁচাতে পারবে, একটা পুলিশ বাঁচাতে পারবে? এটা যখন কলকাতা মেয়র ছিলাম তখনও আমি কোথায় ভেবেছি, আজও তাই ভাবি, যে আপনারা যারা বন্ধু বান্ধব তারা যদি আমাকে সুরক্ষা না দেন, তাহলে পাশে দুটো বন্দুক নিয়ে ঘুরে বেড়ানো মানুষ, আমার জন্য তাদের প্রাণ সংশয় হবে, এটা আমি মোটেই পছন্দ করি না। বিকজ আপনি বলছিলেন আমি যাদের জন্য মামলা করি, একটা অংশের মানুষের কিন্তু অভিযোগ রয়েছে বা দুঃখ রয়েছে বা খেদ রয়েছে, আপনার জন্যই তারা রাস্তায়।
না না না, সেটা তাদের ভুল ধারণা থেকে, তাদের ভুল বুঝেছেন। আমাকে তো সওয়াল করতে গেলে সংবিধান বিধিসম্মত সওয়াল করতে হবে। তাদের বোঝানো হচ্ছে হ্যাঁ আমি সওয়াল করেছি, তো আমি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সওয়াল করেছি যে এত বড় দুর্নীতি হয়েছে যে পুরোটাই বাতিল হবে। কারণ একজনও দুর্নীতিগ্রস্ত যদি থেকে যান তাহলে ভাবুন ওই 22 লক্ষ লোক কিন্তু চিরকাল ভাববেন যে আমরা বঞ্চিত হলাম, যে দুর্নীতিগ্রস্ত লোক কাজ করছেন। ছাত্ররা, সমাজ সবাই ভাববেন যে দুর্নীতিগ্রস্ত। শিক্ষা বিষয়টা কিন্তু শিক্ষা, এটা সরকারি অফিসের ক্লার্ক হলে আমি এত বলতাম না, বা একটা হোমগার্ডের নিয়োগ হচ্ছে বা একটা পুলিশ কনস্টেবলের নিয়োগ হচ্ছে, এত মাতামাতি করার দরকার ছিল না। কিন্তু শিক্ষা যা প্রকৃতপক্ষে একটা জাতিকে তৈরি করেছে, এবং স্কুল শিক্ষকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। সেজন্যই আমি সওয়াল করেছিলাম যে দুর্নীতি হচ্ছে সব বাতিল করো, প্রত্যেককে সুযোগ দাও। কারণ যারা শিক্ষকতার জন্য তাদের মান নির্ণয়ের জন্য বসেছেন রিক্রুটমেন্ট প্রসেসে, তারা আবার বসবেন, অসুবিধা কী আছে। রয়েছে আরও অনেক কথা জানার, রয়েছে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার কথায় বিকাশ দার সঙ্গে। একটা বিরতির পর সঙ্গে থাকুন। প্রথমে সারদাকাণ্ড, তারপর নারদাকাণ্ড এবং এখনও পর্যন্ত শেষতম স্কুল শিক্ষা নিয়োগ দুর্নীতি। রাজ্য রাজনীতির মোড় ঘোরানো সব দুর্নীতিকাণ্ডেই আইনজীবী হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্রোতের বিপরীতে হেঁটে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার বিরোধিতাকে নিয়ে গিয়েছেন অন্য পর্যায়ে, হাতিয়ার করেছেন নিজের আইনি বিদ্যাকে। আর সেই বিদ্যা কাজে লাগিয়েই রাজ্য রাজনীতির মোড় ঘোরানো একের পর এক ঘটনায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিপাকে ফেলেছেন রাজ্যের শাসক দলকে। 2013 চিটফান্ড কাণ্ড সামনে আসে, রাজ্য জুড়ে হাহাকার, মাথায় হাত গরিব মানুষজনের। স্বল্প সঞ্চয়ে বেশি আদায়ের লোভ দেখানো সারদার অত টাকা গেল কোথায়? মামলা করলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল, মামলা গেল সুপ্রিম কোর্টে। 2014 লোকসভা নির্বাচনের প্রাক্কালে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল, জানিয়ে দিল তদন্ত করবে সিবিআই। খুঁজে বের করতে হবে বৃহত্তর ষড়যন্ত্র প্রভাবশালীদের। এর বছর দুয়েক পর সারদাকাণ্ডের আবহ রাজ্যে তখনও পুরোদস্তুর বজায়। এদিকে দামামা বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের। এর মধ্যে হঠাৎই সামনে এলো নারদা স্টিং অপারেশনের চাঞ্চল্যকর ভিডিও। দেখা গেল হাত পেতে টাকা নিচ্ছেন শাসক নেতারা। উঠল সিবিআই তদন্তের দাবি। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে বিপাকে ফেলতে এবারও এগিয়ে এলেন সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আইনজীবী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেন। ফের সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 2021 নির্বাচন পরবর্তী সময়ে সামনে এলো স্কুল নিয়োগ দুর্নীতিকাণ্ড। চাকরি না পেয়ে দীর্ঘদিন ধরেই রাজপথে বসেছিলেন চাকরি প্রার্থীরা। হকের চাকরির দাবিতে মামলা করেছিলেন তারা। আইনজীবী হিসেবে পাশে পেয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। নির্দেশ হলো সিবিআই তদন্তের। গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সহ এসএসসির একের পর এক পদাধিকারীরা। গ্রেফতার হলেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এবং অয়নশীল। যোগ্য তালিকা প্রকাশে স্কুল সার্ভিস কমিশনকে দফায় দফায় সময় দিল আদালত, কিন্তু এক এক সময় এক এক রকম কথা কমিশনের। বাড়ালো বিভ্রান্তি। শেষ পর্যন্ত পুরো প্যানেলই বাতিল করে দিল আদালত। চাকরি হারালো 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী। আরও বিপাকে পড়ল তৃণমূল সরকার। সব ক্ষেত্রেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দুর্নীতি দেখলেই প্রতিবাদের মন্ত্রে বিশ্বাসী বিকাশ রঞ্জনকে আরও কত লড়াই করতে হয় সেটাই দেখার। ক্যালকাটা নিউজ। 2011 পরবর্তী অধ্যায়ে কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিরোধীদের সাহায্য করার জন্য উকিল হিসেবে আরো বেশি পরিমাণে স্ট্যাম্পড হয়ে গেল? যদি কেউ ছাপ্পা দেয় তা আমার কিছু করার নেই। এটা সবটাই হচ্ছে সাধারণ মানুষের, তাদের উপলব্ধি, তাদের চেতনা। আপনারা যারা মধ্যবিত্ত সমাজের মনোভাব তৈরি করেন প্রচার মাধ্যম দিয়ে, আপনাদের উপলব্ধি দিয়ে বিচার হবে। আমি কি আমার কথা বলতে পারি? ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একটু যদি রাজনীতির দিকে আমরা মানে দেখি আর কি, রাজনীতির আঙিনায় বারবার করে শাসক দলের তরফ থেকে, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই নাম বারবার করে চলে এসেছে, এবং আপনি জানেন যে নানান উক্তিও আপনাকে সহ্য করতে হয়েছে বা তার পাল্টা উত্তর নিশ্চয়ই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছে, দিতে হয়েছে। এটা আপনাকে কতটা আঘাত করে বা আদৌ করে?
প্রথম দিকে হয়তো করতো, তারপর আমি দেখেছি যে এগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আমি অনেক সময় বলি, আমি মার্ক টোয়েনের একটা বিখ্যাত উক্তিকে মনে প্রাণে কার্যকর করার চেষ্টা করি, সেটা হচ্ছে ডোন্ট আর্গু উইথ অ্যান ইডিয়েট। এইটা ভাবনা চিন্তা দিয়ে আমি আনন্দে আছি, আমার কোনো যায় আসে না। অনেকে অনেক কথা বলেন, যুক্তিহীন অর্থহীন কথা বলেন, তো সবটাই উত্তর দিতে হবে আমি মনে করি না। আমরা রাজনৈতিক দিক মূলত নজর দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে আমরা দেখে নেব বিকাশ রঞ্জন ভট্টাচার্যর যা দুটি সত্তা রয়েছে আর কি। হয়তো উনি বলবেন এর সঙ্গে আরও অন্যান্য সত্তা রয়েছে, লেখাপড়া, সাহিত্য জগতে ঘোরাফেরা, নানান বিষয়। কিন্তু আমরা জানি যে আইনজীবী এই পেশা ছাড়াও কিন্তু রাজনীতিবিদ এবং বাম রাজনৈতিক আন্দোলন সিপিআইএমের নেতৃত্ব দিয়েছেন, তার সঙ্গে যুক্ত। তার এই রাজনৈতিক জীবনের পথ চলার দিকেও নজর রাখবে এবং তা নিয়েও পাল্টা বক্তব্য বিভিন্ন সময় উঠে এসেছে, দেখাবো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্য রাজনীতির অত্যন্ত চর্চিত একটি নাম। নিয়োগ দুর্নীতির সুবাদে সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছে গেছেন আইনজীবী হিসেবে। কিন্তু রাজনীতিবিদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গ্রাফ কেমন, তা নিয়েই এই প্রতিবেদন। ছাত্রাবস্থায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীতে যোগদান করেন এবং ভারতের ছাত্র ফেডারেশনের সক্রিয় সদস্য ছিলেন। ছাত্র আন্দোলনে অংশগ্রহণের জন্য তিনি 1970-এর দশকে গ্রেফতার হন এবং কিছু সময় জেলেও কাটিয়েছিলেন। 2005 সালে তিনি কলকাতা পুরসভার দায়িত্ব নেন। 2010 সালে কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। 2005 সালে কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন। প্রভাবশালী তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়কে পরাজিত করেন। 2019 সালে লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম-এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, যদিও নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর 2020 সালে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় নির্বাচিত হন এবং 22শে জুলাই শপথ গ্রহণ করেন। এর আগে 2017 সালে তিনি পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে প্রযুক্তিগত সমস্যার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। 2017 সালে ভারতের কমিউনিস্ট পার্টির আইনজীবীদের সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রাজ্যসভায় সংসদীয় দলের নেতা হিসেবেও কাজ করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ক্যালকাটা নিউজ। রয়েছে আরও অনেক কথা জানার, রয়েছে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার কথায় বিকাশ দার সঙ্গে। একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিকাশ দা, এই যে রাজনৈতিক জীবন, দুটোকে ব্যালেন্স কি করে করেন, বা একটা সত্তা কি আর একটা সত্তাকে ছাপিয়ে যায়? একদিকে আপনার আইনি পেশা আর অপরদিকে রাজনৈতিক জীবন। না, আমার ক্ষেত্রে কখনোই এটা মনে হয়নি। কেন, আমার যে রাজনীতি, সেই রাজনীতির মূল বক্তব্যই হচ্ছে যে সাধারণ মানুষ তারা যেন শোষণ নিপীড়নের শিকার না হয় এবং তারা যেন সমান মানবিক অধিকার নিয়ে বাঁচতে পারে। এটাই তো, এই দর্শন নিয়ে তো চলা। আমার ভারতবর্ষের সংবিধানও কিন্তু সেই দর্শনটাই দিয়েছে। সেই জন্য যদি ভারতবর্ষের সংবিধানকে কার্যকর করার জন্য আমার আইন পেশা, সেটা আমার সামাজিক আন্দোলনের সঙ্গে সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। কোনো রকম বৈরিতা নেই, কোনো রকম দ্বন্দ্ব নেই। আমি কতগুলো নাম বলবো, তার পরিপ্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়াগুলো একটুখানি জানার চেষ্টা করব। একটু সর্বভারতীয় স্তর থেকে রাজ্য স্তরে আসছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি প্রশ্নটা? মানে তাদের সম্পর্কে আপনার ধারণা কি? আপনি কোন চোখে দেখছেন তাদেরকে? রাজনীতিক বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলবো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদ এবং এই সমস্ত উচ্চ পদে যারা ছিলেন তাদের যে গুণমান, মানবিক বোধ, চেতনা, সততা, সেই ক্ষেত্রে, সেই প্রেক্ষিতে বিচার করলে পরে আর বর্তমান যিনি দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের তুলনা হয় না। এরা ওই পর্যায়ে উঠতে পারছেন না। প্রধানমন্ত্রী যেভাবে কথা বলেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেন, সেটা আমার কাছে খুব একটা ভারতের ঐতিহ্যের প্রেক্ষিতে গ্রহণযোগ্য নয়। কেন? এই যে এত ভারতীয় সংস্কৃতির কথা বলা হচ্ছে, ভারতের মানে অস্মিতার কথা বলা হচ্ছে, সেই জায়গায় আপনি মানে গ্রহণ করতে পারছেন না? আপনি বিরোধী রাজনীতি করেন বলে, বামপন্থায় বিশ্বাস করেন বলে? ভারতের অস্মিতা কি, এটাই এরা জানেন না। ভারতের অস্মিতার প্রাথমিক পাঠ হচ্ছে বহুত্ববাদ, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে মূল সুর,
যা ভারতবর্ষকে চিরকাল ভারতবর্ষ হিসেবে পৃথিবীর মানুষের কাছে আদৃত করেছে, এরা মূলত সেটাকেই আচার আচরণের মধ্য দিয়ে আঘাত করছেন। সেই জন্যই আমার মনে হয় যে এরা সেই পর্যায়ে পৌঁছতে পারছেন না। এটা আমার নিজস্ব উপলব্ধি নিয়ে বিতর্ক হতে পারে। বিতর্ক হলে আমরা আপত্তি, আমি বিতর্ক বুঝতেও পারি, যদি কেউ বিতর্ক ধরিয়ে দিতে পারি, কিন্তু সেটা মান অনেক নেমে গেছে। এমনকি ধরুন যে বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তার যে আচরণ, তার বক্তৃতা, তার শারীরিক ভাষা, সেটাও অনেক উন্নত মানের ছিল। তারও কাছাকাছি বর্তমানে যারা আছেন পৌঁছতে পারছেন না। তখন বাম বিজেপি বন্ধু ছিল না, মোটেই না, বাম বিজেপি কখনোই বন্ধু ছিল না। বাজপেয়ী যখন মন্ত্রিসভায় ছিলেন তখন মমতা সেই মন্ত্রিসভার সদস্য, বামেরা ছিল না। আমি মানে আমাদের মূল্যায়ন তো করতে হবে সেই প্রেক্ষিতে। আমি আবারও বলি যে ভারতবর্ষের যে এত বিশাল সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি শুধুমাত্র তো ব্রাহ্মণ্যবাদের মধ্যে আটকে ছিল না, ভারতবর্ষের সংস্কৃতির একটা ব্যাপকতা আছে। সেই ব্যাপকতার প্রকাশ এরা ঘটাতে পারছেন না, খামতি আছে, এইটুকু আমার বক্তব্য। বিজেপি দল হিসেবে তারা তো প্রকৃতপক্ষে ভারতবর্ষের অখণ্ডতাকেই ধ্বংস করার চেষ্টা করছেন। ভারতবর্ষের মূল যে মন্ত্র, তা হচ্ছে রবীন্দ্রনাথের সেই ভারত তীর্থ। সেই রবীন্দ্রনাথের ভারত তীর্থকে এরা ক্রমশ কলঙ্কিত করছেন। দেখুন না আপনি যে কোনো রাজ্যে আজকে কে কোন ফেরিওয়ালা, তাকে তার ধর্মীয় পরিচয় নিয়ে বসতে হবে। এ কি ভারতবর্ষে ঐক্য বৃদ্ধি করছে না বিভাজন তৈরি করছে? আজকে আমি জোর করে একজন মানুষকে বলবো তোমাকে তোমার খাদ্যাভ্যাস পাল্টাতে হবে। কারো বাড়িতে যদি তার পছন্দের খাদ্য থাকে, ধরুন না গোমাংস ছিল, আখলেককে পিটিয়ে মারা হলো। কিছুদিন আগে আমরা দেখলাম উড়িষ্যাতেই বোধহয় একজন দলিত তার নিজের গরু সে বিক্রি করে দিয়েছে, সে উচ্চবর্ণের লোকরা তাকে ধরে পেটাচ্ছেন। শাসক দল তাদের অনুমোদন করছে, সমর্থন করছে। যে তীব্রতা নিয়ে প্রশাসনের এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল নিচ্ছে না, প্রশাসনের উল্টো তাদের দিকে সাহায্য করছে। যে ভারতবর্ষ চিরকাল বিজ্ঞান মনস্কতার ওপর দাঁড়িয়েছিল, আজকে ভারতবর্ষের যারা শাসন ক্ষমতায় আছেন তারা কুসংস্কারকে লালন পালন করছেন। এইসবগুলো খুব ব্যথা দেয় আমাকে। আমাদের বাঙালিদের প্রত্যেকের ব্যথিত হওয়া উচিত। আমরা তো প্রত্যেক বাঙালি বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, রামমোহন এদের নিয়ে গর্ব করি। তাদের যে কৃষ্টি, আপনি নিজেও যখন ভাববেন খুব ব্যথা পাবেন যে সেই চিন্তা ভাবনাকে কোথায় বিলীন করে দিচ্ছে এরা। রাজ্য বিজেপির 4 নেতার নাম বলবো, তাদের সম্পর্কে আপনার মতামত। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ। দেখুন, আমি ইতিমধ্যেই বলেছি এদের মধ্যে শ্রমিক ভট্টাচার্য অনেক পরিশীলিত, তার বাক্য চয়ন, তার ভাষা, তার শারীরিক ভাষা অনেক পরিশীলিত, এইটুকু বলতে পারি, আর বাইক বলবো না। শুভেন্দু অধিকারী কোনো মন্তব্য করবো না। দিলীপ ঘোষ মন্তব্য করবো না। সুকান্ত মজুমদার আর কারোর সম্বন্ধে কোনো মন্তব্য করবো না। শ্রমিকের সঙ্গে আমার বহুদিনের পরিচয়, তাই এইটুকু স্পর্ধা দেখালাম, ও কিছু মনে করবে না তাই। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আপনি কোন চোখে দেখেন? তৃণমূল কংগ্রেস সভ্যতা বিরোধী একটি দল। দিনের পর দিন ভোট বৃদ্ধি হচ্ছে, আপনি সভ্যতা বিরোধী দল বলছেন। দিনের পর দিন আসন সংখ্যা বৃদ্ধি হচ্ছে, বাম কংগ্রেস তো শূন্য। হতে পারে। শুধুমাত্র ভোটের নিরিখে যদি আমি বিচার করি তাহলে তো আমি কোনো মানব সভ্যতার অগ্রগতি বিচার করতে পারবো না। আপনি দেখান ভারতবর্ষের বুকে বা পৃথিবীতে মানব সভ্যতা অগ্রগতির কোন মাইলস্টোনে দাঁড়িয়ে অধিকাংশ মানুষ এই কাজটাকে সমর্থন করেননি। আমরা একটা প্রজাতান্ত্রিক ব্যবস্থায় আছি, সংবিধান আমাদের অধিকার দিয়েছেন, সেই অধিকারটাকে আমরা অপপ্রয়োগ করছি, কুপ্রয়োগ করছি, এইটুকু বলতে পারি। জনগণই তো ভোট দিচ্ছেন, নিশ্চয়ই জনগণ দিচ্ছেন, আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের ব্যর্থতা। এটা আমাদের ব্যর্থতা যে আমরা জনগণকে সেইভাবে সচেতন করতে পারছি না। কিন্তু আমি জনগণকে সচেতন করতে পারছি না বলেই যে তারা ঠিক, এই তত্ত্ব মেনে নেওয়াটা আরেকটা বোকামো। বামেদের বিপ্লব কি শুধুই সোশ্যাল মিডিয়ায় আটকে রয়েছে? আসলে এই প্রশ্নটা কেন উঠছে জানেন তো? এতদিন পর্যন্ত যে মেইন স্ট্রিম মিডিয়া তারা একচেটিয়া খেলে যাচ্ছিল, পাল্টা কোনো বক্তব্য আসছিল না। এখন সোশ্যাল মিডিয়া হওয়ার ফলে অনেক ভিন্ন কণ্ঠস্বর আসছে।
এতে অন্ততপক্ষে এই প্রতিক্রিয়া শিবির একটু আতঙ্কিত হচ্ছে, তাই তারা এখন বলার চেষ্টা করছে বামেরা সোশ্যাল মিডিয়ায়। বামেরা সোশ্যাল মিডিয়ায় আছে, বামেরা মাঠে ময়দানেও আছে, এটা দেখতে পাচ্ছেন তো। প্রায়শই ছাত্র যুবরা লড়াই করছেন, কৃষকরা ধর্মঘট করছেন। 9 জুলাই দেশব্যাপী ধর্মঘট হলে দেখুন লড়াই নয়, ব্যাপক লড়াই। একটা ধর্মঘট করার জন্য কত মেহনত করতে হয় আপনি জানেন তো। একজন শ্রমিক কর্মচারী যখন বলে আমি আজকে স্ট্রাইক করে অফিসে যাব না, তাকে কত প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, এটা সত্ত্বেও তো হচ্ছে। বিকজ দ্য বামেরা তাহলে ভোট পাচ্ছে না কেন? দূরত্ব কোথায় তৈরি হয়েছে? সেটা বিশ্লেষণ নিশ্চয়ই করা প্রয়োজন, আমরা বিশ্লেষণ করছিও। আমি নিজে তো বিশ্লেষণ করছি। সেটা হচ্ছে যে আমি ডক্টর অশোক মিত্রর একটা লেখা আমার ফেসবুকে পোস্ট করেছি, সেখান থেকেই বোঝা যায় যে একটা সময় এক মানুষের মনে হয় যে আমি বাবা ঠিক আছি তো, আমিটি তুমিটি, এই একটা মানসিকতা সাময়িকভাবে মানুষকে প্রভাবিত করে, তার পরিণতি এইসব। 2026-এর পরিপ্রেক্ষিতে বাম আন্দোলনকে কোন চোখে দেখেন? সিট কি পাবেন? স্পষ্ট কথায় সিট পাক বা না পাক, বামপন্থীরা তাদের নিজস্ব আদর্শের ওপর দাঁড়িয়ে ব্যাপক প্রচার করবেন এবং চেষ্টা করবেন মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে। আপনি এক হাঁড়ি জলে যখন চাল দিয়ে উনুনে বসান তখন মনে হয় না এটা ভাতটা ফুটবে, কিন্তু ভাতটা ফুটন্ত জলে তৈরি হয়। এই সময়টা ধৈর্য ধরে তাপ দিয়ে যেতে হবে, উনুনের আঁচটাকে টিকিয়ে রাখতে হবে, সেই কাজটাই করতে হবে। বার্ধক্য সিপিএম সরে তরুণ সিপিএম জায়গা গ্রহণ করার চেষ্টা করছে। আপনার মনে হয় যে তারুণ্যের ওপরে ভর করে এগিয়ে যাওয়া সম্ভব বামেদের তরফ থেকে? যে কোনো আন্দোলনের মূল প্রাণ শক্তি হচ্ছেন তার তরুণরা, কিন্তু তাদের ঠিকমতো পরামর্শ দিয়ে পরিচালিত করবার জন্য প্রবীণদের দরকার। প্রবীণ এবং নবীন এই সমন্বয়ের মধ্য দিয়ে সমাজ চিরকাল এগিয়েছে, এগোচ্ছে। দেখছি ঝাঁকে ঝাঁকে তো ছেলে মেয়েরা আসছে, যারা একটা সময় হয়তো বিভ্রান্ত হয়ে আসছিল না বামেদের দিকে, আসছেন তারা, আর প্রত্যেকেই উজ্জ্বল। তারা মাঠে ঘাটে লড়াই করছে, এই নিয়ে তো কোনো শঙ্কা নেই। 2026-এ বাম কংগ্রেস জোট হবে? আগাম বলা, রাজনীতির কথা আগাম বলা মুশকিল। তবে আমি বলি যে প্রত্যেক ভারতবাসীর বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির জোট তৈরি করার জন্য ঐকান্তিক চেষ্টা করা উচিত। সম্প্রতি আমরা আরজি করে নির্যাতিতার বাবা মা সাক্ষাৎকার আমাদের স্টুডিওতে নিয়েছিলাম। অনেকগুলো বিষয় আমরা কথা বলেছি, তার মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক, বিচার পাননি। দুই, তারই সঙ্গে বলেছেন যে সিবিআই তদন্তের জন্য তারা দাবি জানাননি, তারা জানিয়েছিলেন যাতে নিরপেক্ষ তদন্ত হয় সঠিক এজেন্সির মাধ্যমে। লড়াইটা সবাই করেছে, কিন্তু লড়াইয়ের যে পরিণতিটা হওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি। সবার আগে একটা কথা বলি, আমরা কখনোই কিন্তু সিবিআই চাইছিলাম না, আমরা চেয়েছিলাম ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছিলাম। আপনি কি বলবেন? যে সঠিক এজেন্সি যদি রাজ্য সরকার না হয় তাহলে বিকল্প তো সিবিআই। সিবিআই একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের ওপর ভরসা রাখা, এটা সুপ্রিম কোর্ট নিজেই বলেছেন যে আমাদের তো কাউকে ভরসা করতে হবে। ভরসা করার ক্ষেত্রে কী আছে, আমার কাছে দুটো পছন্দের জিনিস আছে, তার মধ্যে যেটা মনে হচ্ছে একটু ভালো তাকেই দেওয়া হয়। সুতরাং আদালত যখনই কোনো রাজ্য তদন্তকারী সংস্থা সম্পর্কে প্রশ্ন ওঠে, আদালত সিবিআই দেন, শুধু আমার রাজ্যে না, বিভিন্ন রাজ্য। সেদিক থেকে সিবিআই তদন্তের দায়িত্ব নিয়েছিলেন, এখন তারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন কি হচ্ছেন না সেটা তো সময় বলবে এবং আগামী দিনে বিচারপতিরা বলবেন। কলকাতা পুরসভা যখন মেয়রের পদ সামলেছেন, সেই দায়িত্ব যখন সামলেছেন, জল জমা একটা দীর্ঘকালীন সমস্যা ছিল এবং সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করা হয়েছিল জল কতক্ষণে নামবে, আপনি বলেছিলেন অবান্তর প্রশ্ন। আজ কেমন লাগছে? হ্যাঁ, অবান্তর প্রশ্ন ঠিকই বলেছিলাম এবং জল নিকাশির জন্য ব্যাপক উদ্যোগ নিয়ে ব্যাপক কাজ করেছি এবং কাজ করেছি বলেই আজকে জল বেশিক্ষণ কলকাতা শহরের বুকে জমছে না, এই সত্যটাও স্বীকার করতে হবে। কলকাতায় জল কম জমে, একটা দুটো ওয়ার্ড ছাড়া। আগে সারা কলকাতায় একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত, এখন 99% কভার করা হয়েছে। যেটুকু বাকি আছে 2026-এর ডিসেম্বরের মধ্যে টোটালটাই কমপ্লিট করে দেওয়া হবে। অবস্থা খুব খারাপ না, আমরা 3 দিন 4 দিন যদি ড্রাই স্প্যান পাই আবার রাস্তা যেইকে সেই হয়ে যাবে। কলকাতার রাস্তার নিচে গঙ্গা মাটি, যদি কোনো রকম জল পেনিট্রেট করে যায় তখন গঙ্গা মাটি ওটা ধুয়ে যায়, মানে মাটিটা জোর কম, তাই এটা বরাবর হচ্ছে।
আর কলকাতার রাস্তার তলা এত ইউটিলিটি যে সব রাস্তাকে ঢালাই করে দেওয়া সম্ভব নয়। তাই এটা বরাবরই হয় যে হেভি রেনটা দেখুন 1000-এর উপরে কয়েকদিনের রেন হয়েছে। এটাই আমরা 4-5 দিন ড্রাই স্পেল পাই, সব নর্মাল পাই। আমি শেষের দিকে চলে আসছি। দুজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম করব, যদিও আপনি ইতিমধ্যে প্রসঙ্গক্রমে ছুঁয়ে গেছেন। দুজনের সম্পর্কে একটু জানবো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি মনে করেন তাদেরকে বা তাদের সম্পর্কে? এক, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী। এই সম্পর্কে মন্তব্য করাটাই আমার মনে হচ্ছে অবাঞ্ছিত। মন্তব্য করার জায়গায় না। ওটা পশ্চিমবঙ্গকে এত নিচে নামিয়ে এনেছেন একজন রাজনৈতিক নেত্রী, যা ইতিপূর্বে কেউ দেখেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এ রাজনীতিবিদই নয়, এতে রাজনীতিবিদ কেন বলে জানা হয় না? কোথায় রাজনীতি করলেন? কিসের রাজনীতিবিদ? এতে পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া, এছাড়া কিছু না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলাম। হয়তো অনেক উত্তর এখনো বাকি থেকে গেল, বা হয়তো প্রশ্নই করে উঠতে পারলাম না। তাই অপেক্ষা করতে হবে আগামী দিনগুলোর জন্য। আপনাদের চোখ থাকুক আপনার কথায়, ক্যালকাটা নিউজে। আজকের মতো আপনার কথা এই পর্যন্তই। সঙ্গে থাকুন।